বাংলাদেশে পৌঁছে গেল ভারতবর্ষের মেডিকেল ইউনিট। বাংলাদেশের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ভারত যেভাবে মানবিকতার স্বার্থে ঝাঁপিয়ে পড়েছে তা নিঃসন্দেহে নজিরবিহীন। কিন্তু ভারতের এই পদক্ষেপ নিয়ে দুই দেশের মানুষের মধ্যেই একাধিক মন্তব্য কিন্তু সামাজিক মিডিয়ায় উঠে আসছে। আমরাও যখন এক্ষেত্রে ভিডিও বানিয়েছিলাম, দুই দেশের মানুষও ওখানে কমেন্ট করেছিলেন এবং বলার চেষ্টা করেছিলেন এই বাংলাদেশকে যতই সাহায্য করুক ভারত, দিনের শেষে দেখা যাবে তুরস্ক কিংবা চীনের সঙ্গে হাত মিলিয়ে এরাই ভারতের বিপক্ষে চক্রান্ত করছে। কারণ মোহাম্মদ ইউনূসকে যদি ক্ষমতায় থাকতে হয়, ভারত বিরোধী এই তকমাটা তার গা থেকে ঝেড়ে ফেললে হবে না, এবং ভারত বিরোধিতা না করলে তিনি বাংলাদেশের মানুষের আবেগের মনে সুরসুরিটা দিতে পারবেন না। অনেক তথ্য বাংলাদেশের মিডিয়া সাধারণ মানুষকে পৌঁছে দিচ্ছে না। ভারতের উপর বাংলাদেশের ডিপেন্ডেন্সি কিংবা বাংলাদেশের উপর ভারতের ডিপেন্ডেন্সি এ যে দুই রাষ্ট্রের উন্নতিতেই কাজে লেগেছে তা কিন্তু স্বীকার করতে চাইছে না বাংলাদেশের কতিপয় কিছু নেতা। আর সেই নেতারা শুধুমাত্র ধর্মীয় মেরুকরণকে সামনে রেখে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তাল করে তুলছে নিজেদের ব্যক্তিগত স্বার্থে। আজকে আমি ভিডিওতে কিছু বাংলাদেশি এবং ভারতবর্ষের সাধারণ মানুষের কমেন্ট দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব তারা কি ভাবছেন। আমি চেষ্টা করব প্রতিদিন যারা আপনারা আমাদের ভিডিওতে নিয়মিত কমেন্ট করেন তাদের কিছু উল্লেখযোগ্য কমেন্ট আপনাদের সামনে তুলে ধরতে, এবং এতে আমি নিজেও সমৃদ্ধ হই। আমি নিজেও বোঝার চেষ্টা করি যে সাধারণ মানুষ কি বুঝছেন কি চাইছেন। কিছু কমেন্টকে আমি ইচ্ছাকৃত অ্যাভয়েড করি, কারণ তারা সমস্ত জায়গায় গিয়ে ভুয়া 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 ভারত, আমার মা বাবা সকলকে নিয়ে খারাপ খারাপ কথা বলেন। আমি প্রত্যেকটি ভিডিও ডকুমেন্ট সহকারে বানাই। আমার বিশ্লেষণ, আমার আঙ্গিক আপনার পছন্দ নাই হতে পারে, কিন্তু আমার পরিবারের লোকজন কিংবা আমাদেরকে নিয়ে, ভারতকে নিয়ে, ভারতীয়দের নিয়ে নোংরা কমেন্ট করা আসলে আপনাদের দেশের ঘৃণ্য মানসিকতার যে পরিচয় তা কিন্তু পরিষ্কার হয়ে যায়। যাই হোক, আজকে নেগেটিভ কোনো কথা নয়, আমি কিছু কমেন্ট আপনাদের সামনে দেখাতে চাই। প্রথম কমেন্ট যিনি করেছেন অংশুমান সাহা, তিনি লিখেছেন তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ একই বস্তু, যতই উপকার করা হোক পিছনে লাগবেই, যেমন তুরস্ক করেছে। আপনারা জানেন তুরস্কতে ভারতবর্ষ মেডিকেল টিম শুধু নয়, আর্মি টিম পাঠিয়েছিল যখন ওই দেশে ভূমিকম্প হয়েছিল, এবং ভূমিকম্পের সময় তুরস্ক সরকারের পাশে ছিল এবং মানবিকতার স্বার্থেই তুরস্কতে ঝাঁপিয়ে পড়েছিল ভারতের সেনার স্পেশাল একটি টিম। কিন্তু তুরস্ক অপারেশন সিন্দুরে ভারতের বিপক্ষে শুধু গেছে তা নয়, পাকিস্তানের মতো দেশকে ডিপ্লোম্যাটিক এবং মিলিটারি সাপোর্ট করেছে। ফলে সেই অ্যাসপেক্টে তুরস্কের মতো যদি বাংলাদেশ কিছু কর্মকাণ্ড করে তাহলে কিন্তু বলার কিছু থাকবে না। এক্ষেত্রে মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন ভারত বাংলাদেশে পদার্পণ করেছে, এবং মোহাম্মদ ইউনূস আজকে দুপুরেও বলেছেন যে যারা 1 বছর আগে পরাজিত হয়েছে তারা আবার ফিরে আসার চেষ্টা করছে। আসলে ভারতকে তিনি না বলতে পারেননি, ভারতকে সারা তিনি উতরাতেও পারবেন না জানেন, কিন্তু ভারত যখন পুরো সিনারিওটায় ঢুকে গেছে তখন তিনি ইনসিকিউর ফিল করতে শুরু করেছেন, এবং তিনি আশঙ্কা প্রকাশ করছেন এই বোধহয় আওয়ামী লীগ ফিরে এলো, কারণ ভারত বাংলাদেশে মেডিকেল টিম নিয়ে পৌঁছে গেছে। সেকেন্ড কমেন্ট যিনি করেছেন মধুসূদন মান্না, কদিন পরে এই বাংলাদেশ বলবে এই উপকারের পিছনে ভারতের স্বার্থ ছিল, এত নিমকহারাম এরা। দেখুন, উপকারের পিছনে কোনো স্বার্থ ছিল না। স্বার্থ আবার কি? নিরীহ কতগুলো শিশু যাদের বাঁচানোর দায় ছিল সে দেশের সরকারের, যারা কমপ্লিটলি ফেল করেছে, যারা মৃতদেহের সংখ্যা আন্তর্জাতিক স্তরের কাছে লুকিয়ে রাখছে, যারা তাদের বার্ন ইনস্টিটিউটকে 1 বছরের সময় পেয়েও আপগ্রেডেশন তো দূরের কথা, পরিকাঠামোগুলোই সঠিকভাবে করে উঠতে পারেনি যেন এই শিশুরা বাঁচে, তারা অন্তত ভারতবর্ষের ত্রুটি এই মুহূর্তে না ধরাই তাদের পক্ষে ভালো। এবং এর পিছনে ভারতের কোনো স্বার্থ নেই। ভারতের কিসের স্বার্থ? বাংলাদেশের যদি 100 জন শিশু একটু বাঁচে, যদি ভারতের সাহায্যে এই মুহূর্তে বাংলাদেশের এই দুর্যোগ কিছুটা কাটে, তাহলে ভারত করবেটা কি? ভারতের কিন্তু করার মতো আর কিছু এই মুহূর্তে অন্তত বাংলাদেশকে নিয়ে কোনো প্ল্যানিং নেই, তা আমি আপনাকে নিশ্চিতভাবে বলে দিলাম। পরবর্তীকালে যিনি লিখেছেন, মনে হয় ওনার নাম অলোকানন্দ বা অলোক বোধহয় নাম, তিনি লিখেছেন ইসলামিক দেশের যতই উপকার করো কিংবা প্রতিদান আশা করো না, করলেই হতাশ হবে, কাফেরদের কাছে আবার কৃতজ্ঞতা। দেখুন, এক্ষেত্রে ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো, একটা ইসলামিক রাষ্ট্র। এবার দেখুন, ইসলামিক রাষ্ট্র মানে ভারতের পিছনে ছুরি মারবে, এই লজিক অন্তত বর্তমান সময় জিওপলিটিক্যাল সারফেসে সব সময় হয় না। বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান তারা ইসলামপন্থী রাষ্ট্র, তারা ভারতবর্ষের বিপক্ষে ছুরি মেরেছে, তারা ধর্মীয় আবেগে জিওপলিটিক্যাল পলিসিকে নির্ধারণ করে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। কিন্তু সৌদি, কিন্তু কাতার, তারাও তো ইসলামিক রাষ্ট্র,
তারা তো প্রগতিশীল একটা রাষ্ট্র হিসাবে নিজেকে জাহির করার জন্য রাষ্ট্রসংঘের মতো জায়গায় গিয়ে ভারতকে সমর্থন করছে। কাতার পরিষ্কার বলেছে ভারত যেন রাষ্ট্রসংঘের পার্মানেন্ট মেম্বার হয়, সে বিষয়ে কাতার সাপোর্ট করবে ভারতকে। অর্থাৎ ইসলামিক রাষ্ট্র বা নন ইসলামিক রাষ্ট্র থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে ভাবনা, শিক্ষা এবং প্রগতিশীল আমি হতে চাইছি কি চাইছি না, এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। যিনি এই ব্যক্তি বলেছেন, আমি পুরোটা উড়িয়ে দিলাম না, কিন্তু আমি আমার ভার্সনটা আপনাদের সামনে রাখলাম। আপনারা কমেন্টে কি ভাবছেন আপনারা বলতে পারেন। পীযূষ কান্তি পাল বলেছে পরের বিপদে পাশে দাঁড়ানো ভারতের ঐতিহ্য, সে শত্রু হলেও কোনো প্রতিদানের আশা না করে, এই জন্যই আমার ভারত মহান। দেখুন, এটা একদম বাস্তব কথা। কিছুদিন আগে ভারতের এক বিমান অত্যন্ত ঘূর্ণিঝড়ের সম্মুখীন পড়েন এবং পাইলট কিন্তু সামনে লাহোর বা পাকিস্তানের কোনো এয়ারবেস ছিল, এয়ারপোর্ট ছিল, সেখানে অবতরণের একটি রিকোয়েস্ট করেন। কিন্তু বিশ্বাস করুন, পাকিস্তানের পক্ষ থেকে সেই রিকোয়েস্ট কিন্তু রিজেক্ট করে দেওয়া হয় এবং পাকিস্তানের ওই ধাক্কা খেয়ে ভারতের সেই বিমান অত্যন্ত সাহসিকতার সঙ্গে ভারতে ফিরে আসে। আপনারা হয়তো বুঝতেও পারছেন কোন ঘটনার কথা বলছি। ফলে ভারতবর্ষ যা পারে অন্য দেশ পারে না, এটা বাস্তব। ভারতবর্ষ কিন্তু এখানে ক্রেডিট নেওয়ারও চেষ্টা করছে না, জাস্ট একটা অফিসিয়াল ফর্মালিটিস মেনটেন করে একটা চিঠি পাঠিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে। এরপরে কোনো স্টেটমেন্ট কিন্তু কোনো নেতা মন্ত্রীর থেকে আসেনি, আপনারা বুঝতেই পারছেন। পরবর্তীকালে এখানে লিখেছেন আশিস দেবনাথ, তিনি লিখেছেন তুরস্ক এবং বাংলাদেশের থেকে কিছু আশা করা উচিত নয়, তবে বিপদের সময় আমাদের দেশের এই মহৎ কাজের উদ্যোগকে সাধুবাদ জানাই, নিঃসন্দেহে সাধুবাদ জানাতেই হবে। দেখুন, বারবার তুরস্ক এবং বাংলাদেশের প্রসঙ্গ চলে আসছে। আমি জানি না মোহাম্মদ ইউনূস তুরস্ককে সঙ্গে নিয়ে কি করতে চাইছেন, মানে চাইছেন আমি বুঝতে পারছি, কিন্তু এর পরেও কি তিনি করবেন? মানে এর পরেও ভারতের এই মহান একটা স্টেপের পর কোথাও না কোথাও কি একটা ডিফেন্সিভ অ্যাপ্রোচ মোহাম্মদ ইউনূস দেখাবেন না? যেখানে তার গদি টলমল, যেখানে তিনি তার দেশকে সম্পূর্ণ বিপদে ফেলে দিয়েছেন, ক্রাইসিস ম্যানেজমেন্ট শূন্য, সেনাপ্রধান দেশের উপর কন্ট্রোল হারিয়েছেন, ছাত্রছাত্রী সমাজের বিভিন্ন মাধ্যম রীতিমতো মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ডে ক্ষুব্ধ, তিনি সমস্ত কিছু ফেলে চেয়ার বাঁচানোর জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিংয়ে বসে গেছেন এবং ভারত বিরোধী স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করছেন। আমি আই এম নট শিওর যে কালকে সকালেই হয়তো দেখা যাবে এই মোহাম্মদ ইউনূস তুরস্কের সঙ্গে কিছু আবার একটা গোপন পরামর্শ করে ভারতের বিপক্ষে কিছু করার চেষ্টা করছেন। মনে রাখবেন, তুরস্ক কিন্তু বাংলাদেশে ফান্ডিং করছে। জামাতে ইসলামের নতুন অফিস কিন্তু তৈরি হয়েছে তুরস্ক সরকারের পয়সায়। ঢাকা ইউনিভার্সিটিতে যে পোস্টার পড়েছিল, যেখানে বৃহত্তম ভারত গড়ার ডাক দেওয়া হয়েছিল, সেই এনজিওর পিছনে কিন্তু তুরস্কের ফান্ডিং সামনে এসছে। ফলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দর্শকরা যেটা বলছেন আপনারাও ঠিক বলছেন, আমি 100% সহমত পোষণ করছি আপনাদের সঙ্গে। পরবর্তীকালে একজন লিখেছেন, ওনার নাম বুঝতে পারছি না, আমার ভারত মহান, আমি গর্বিত এই ভেবে যে আমি ভারতীয়। জীবন কৃষ্ণ রয় লিখেছেন, আরে ভাই, দুদিন পর ওরাই আবার বলবে ভারত তার নিজের স্বার্থে কাজ করেছে। দেখুন, বাংলাদেশি কিছু উগ্র বাংলাদেশির কমেন্ট কিন্তু বাংলাদেশের সম্পর্কে ধারণাটা সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। অথচ এই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কিন্তু আমাদের প্রত্যেকেরই অত্যন্ত ভালো ছিল। বাংলাদেশের যেহেতু আমাদের একটা কালচারাল এক্সচেঞ্জ হয়েছে, ইতিহাস বলছে, এমনকি ইতিহাস তো বাংলাদেশের স্বাধীনতার পিছনে ভারতীয় সেনারা আছে তা পরিষ্কার হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে আপনি প্রথম থেকে যেভাবে মুক্তিযুদ্ধকে মানি না, বঙ্গবন্ধুকে মানি না, ভারতের সঙ্গে শত্রুতা করার জন্য পাকিস্তানের সঙ্গে জোট তৈরি করব, এই যে প্রথাগত বিষয়গুলো বাংলাদেশের সরকার করেছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কোনো অবস্থাতেই ভালোভাবে চলুক তা ভারতীয়রাও কিন্তু এখন চাইছেন না। যেমন ডিপ্লোম্যাসি এখন শুধু স্থান কাল পাত্রের উপর ডিপেন্ড করে নেই, সাধারণ মানুষ কি চাইছেন সেটার উপরও কিন্তু ডিপেন্ড করে আছে, এবং এটাও কিন্তু বাংলাদেশ সরকারকে ভাবতে হবে। অতীশ বিশ্বাস বলেছেন, এই ঝুট ঝামেলার মধ্যে আমাদের চিকেন নেককে আরো চওড়া করে নেওয়া উচিত। বাংলাদেশের মাদ্রাসার জনগণ কোনোদিন ভারতের ভালো চাইবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। কিভাবে আপনারা দেখছেন এই কথাটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। নীলশান্ত বলেছেন, ধন্যবাদ প্রিয় ভারতবর্ষ, উনি বাংলাদেশি। দেখুন, আমরা যখন হিংসার কথা বলি, হানাদারি, একে অপরের শক্তির বিপক্ষে কথা বলি, একজন ভারতবাসীর জন্য একজন বাংলাদেশি ভাই কমেন্ট করেছেন, ধন্যবাদ প্রিয় ভারতবর্ষ, বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্র, বিরাট বিরাট হৃদয়ের পরিচয় দিলেন, আবারও ধন্যবাদ। তরুণ সরকার বলেছেন, উপকার যতই করো নিকফাল জিরো। দেখুন, নীলশান্ত মতো বাংলাদেশিও তো ভারতবর্ষের পাশে আছেন, এটাও তো বাস্তব। আপনি সকলকে একই ভাবে ফাঁসির দড়িতে ঝোলাতে পারেন না। হয়তো সংখ্যাটা কম, কিন্তু সংখ্যা গরিষ্ঠতার জন্য সংখ্যালঘু যারা, তাদের মতবাদকেও কিন্তু সম্মান জানাতে হবে বলে আমার মনে হয়। শাইম আহমেদ বলেছেন, ধন্যবাদ ভারতীয়দের,
উৎপল বাল বলেছেন এই হলো আমাদের মহান ভারতবর্ষ। তরুণ সরকার বলেছেন উপকার যতই করো নিট ফল জিরো। সাইম আহমেদ ধন্যবাদ ভারতীয়দের, ধন্যবাদ আপনাদেরও। কারণ দেখুন ভারত বাংলাদেশ এতটাই ঘনিষ্ঠ দুটো রাষ্ট্র ছিল, এতটাই বর্ডার এরিয়া দুজনের এতটা বৃহৎ অংশ শেয়ার করে, মোহাম্মদ ইউনূস যেভাবে সন্ত্রাসী আগ্রাসী মনোভাবকে ধারণ করেছেন বহন করেছেন, তার জন্য আজকে সম্পর্কটা কিন্তু এখানে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেই কিন্তু একের পর এক চুক্তিকে বাতিল করেননি, বরঞ্চ মোহাম্মদ ইউনূস যখন সেভেন সিস্টার্সকে কেড়ে নেওয়ার হুমকি দিয়েছেন, যখন তিনি দাবি করেছেন সেভেন সিস্টার্স ল্যান্ডলকড বাংলাদেশ দ্বারা, যখন চীনকে ভারতের সীমান্তে এসে একটি এয়ারবেস তৈরি করার প্রস্তাব দিয়েছেন, যখন বিভিন্ন সময় ভারতবর্ষের বিপক্ষে একাধিক স্টেটমেন্ট দিয়ে দুই দেশের সম্পর্কটিকে খারাপ করেছেন, তখনই কিন্তু ভারতবর্ষ আগ্রাসী মনোভাব নিয়েছে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এই যে ধারণা দুই দেশের মানুষের মধ্যে যদি বৃহৎ কিছু পরিবর্তন যদি না হয়, এই ধারণা কিন্তু খুব সহজে বদল ঘটবে না। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। আর ভারতের কি চিকেন নেকে এই অবস্থায় কিছু করা উচিত, এই যিনি কমেন্ট করেছেন, আমি প্রশ্নটি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।